আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১৯ উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন, নির্বাচনী প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন হবে মন্তব্য। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর জন্য ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা দায়ী বলে সংসদে অভিযোগ, শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। বুধবার ভোরের মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসে ট্রাম্পের হুমকি, আরও বিধ্বংসী পাল্টা হামলায় ইরানের হুঁশিয়ারি। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুত বগুড়ার মমো ইন, সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আয়োজনের ২০তম আসরের অপেক্ষা। এবং ইলেকট্রনিক বর্জ্যের বিষাক্ত ধাতু মাটি, পানি, বায়ুর সঙ্গে মিশে বাড়াচ্ছে দূষণ, কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে মেক্সিকোর বিজ্ঞানীদের রোবটিক হাত তৈরির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা হয়েছে। সচিবালয়ে এই বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন ১৯টি প্রকল্পের মধ্যে ৭টি নিয়ে পর্যালোচনা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠন করার কথা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি প্রাধান্য দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। রাহুল রায়ের রিপোর্ট। সকালে সচিবালয়ের কার্যালয়ে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। কিছু উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এরপর শুরু হয় বৈঠক। পরে বৈঠক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তো অন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। তো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে ভারত সফর, আসলে স্পেসিফিক এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না, আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট যেটা ওটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট। এরপরই শুরু হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। কোন প্রকল্পগুলো প্রাধান্য দেওয়া হবে এবং প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই সহ সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ব্রিফিংয়ে তুলে ধরেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি।
একনেক বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ইইউ এর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়ে বৈঠকে কথা হয়েছে। বাংলাদেশ ইউ বিজনেস ফোরামটা কিভাবে আবার এটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা জোরদার জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে গাড়ির জ্বালানির জন্য রাজধানীর ফিলিং স্টেশনে প্রতিনিয়ত চলছে যুদ্ধ। তেল পেতে পাম্পের সামনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ফিলিং স্টেশনগুলোর ম্যানেজাররা বলছেন, আতঙ্কিত হয়ে চাহিদার চেয়ে বেশি তেল কেনার কারণে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে। মাসরুর শাকিলের রিপোর্ট। মাথার উপরে চৈত্রের সূর্য তীব্র গরম ছড়াচ্ছে। ফিলিং স্টেশনগুলোর সামনে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বালানির জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। আমাদেরকে যেটা দেয় দেখেন, এখানে সিরিয়াল ধরে যদি ফুল ট্যাঙ্কি করে দিতে তাও সমস্যা না, 2 দিন পর আসলে সমস্যা হয় না, কিন্তু দিবে 2 ঘন্টা সিরিয়াল ধরে 2.5 ঘন্টা, ধরেন আরও লাগবে প্রায় 1 ঘন্টার মতো, 500 টাকা তেল দিবে, এটা তো আমাদের পোষায় না। জাস্ট ফেভার দিলে ফেভার পাচ্ছে এই আর কি, না হলে না আলাদা কোনো সিরিয়াল দেওয়া হচ্ছে না, বাট হ্যাঁ মেয়েদের জন্য আলাদা সিরিয়াল দেওয়া উচিত। বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন ঢাকার মধ্যে সবচেয়ে বেশি তেল পাওয়া যাচ্ছে এখানে। গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি পৌঁছেছে 2 কিলোমিটার ছাড়িয়ে মহাখালী পর্যন্ত। গতকালকে নেওয়া হয়েছে 5 ঘন্টা লাগছে, আজকে তো এখন সিরিয়াল দিলাম আধা ঘন্টার মতন হয়ে গেছে, দেখা যাক কয়েক ঘন্টায় পাওয়া যায়। আমি লাইনে দাঁড়াইছি সকাল 9টায়, এই যে এখন তো বাজে হচ্ছে 12:30। ফিলিং স্টেশনের ম্যানেজাররা জানালেন কেন কিছু ফিলিং স্টেশন দীর্ঘ সময় তেল বিক্রি করতে পারছে না। আমরা এখানে গ্রাহককে বলতেছি যে আপনারা রিপিট বাইংটা একটু বন্ধ করেন। এখন মানুষের মনের মধ্যে যদি আতঙ্ক ঢুকে যায়, সেটা তো আসলে কন্ট্রোল সরকারও করতে পারবে না। আপনি যদি একবারে ফুল করেও তেল দেন, আমার মনে হয় না এই সংকট, আমরা যতক্ষণ পরিবর্তন না হচ্ছি ততক্ষণ পর্যন্ত এই সংকট দূরীভূত হবে। আপনাকে আমি দেখাইতে পারবো যাদের 8 লিটার, 10 লিটার, 5 লিটার গাড়িতে তেল নিচ্ছে, যারা একবারে আসলে হয়তো 40-50 লিটার, 60 লিটার নিত, কিন্তু তারা এই এতটুকু খালি হচ্ছে, এতটুকুর জন্য লাইন ধরে 4 ঘন্টা পরে আসতেছে। আমি সকাল ধরে আজকে কয়েকটা বাইকে আমি দেখছি, তারা 4 ঘন্টা, 4.5 ঘন্টা বা 3 ঘন্টা এরকম লাইনে থেকে এসে 350 টাকা তেল নেছে। 350 টাকা তার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। কারোর দেখা যায় 400-450 টাকা বা 500 টাকা ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, তারপরেও তারা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় আছে। জ্বালানির জন্য প্রতিদিনের এই যুদ্ধের শেষ কবে, উত্তর নেই কারো কাছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু বেড়েছে। বর্তমানে হামের টিকাদান কার্যক্রম চলছে, একই সাথে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের টিকার সংকট দেখা দেবে না বলেও জানান তিনি। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং খাতে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। শীর্ষ 20টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। দিনের কর্মসূচি ভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। অধিবেশনের শুরুতেই প্রশ্ন উত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়, যেখানে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। এ সময় শীর্ষ 20টি ঋণ খেলাপির প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় 5টি এসএ আলম গ্রুপের। এরপর জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়ে মনোযোগ আকর্ষণ সংক্রান্ত বিধিতে 3টি নোটিশ উত্থাপিত হয়, যেখানে পদ্মা ব্যারেজ প্রকল্প একটি মাস্টারমাইন্ড প্রকল্প বলে প্রাণী সম্পদ মন্ত্রী জানান। বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার, এই ইস্তেহারে পদ্মা ব্যারেজকে নির্মাণ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পটির ডিপিপি প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় 34,497.25 কোটি টাকা, মাননীয় স্পিকার, এবং এর বাস্তবায়ন কাল ধরা হয়েছে 2026 থেকে 2033। একই বিধিতে হামের প্রাদুর্ভাব রোধে নোটিশ উত্থাপিত হয়। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায়
পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও 6 ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়। আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি। অর্থমন্ত্রী 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিকে বাজেট বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উত্থাপন করেন। 2025-26 অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বর এর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 উত্থাপনের পর পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কেউ গণভোট মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন আদায় করে ছাড়বে 11 দল। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের 18 কোটির মানুষের নিরাপত্তাও দিতে পারবে না। জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দৃঢ় অবস্থানে থাকবে বিরোধী দল। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয়নি। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকে সূর্যকে উঠবে না? অবশ্যই আজকে সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয় আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রিয় দর্শক, এবার ইরান যুদ্ধের 38তম দিন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে ভবন ধসে 2 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 6 শিশু। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনো আগের অবস্থায় ফিরবে না। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমিকে হত্যা করেছে ইসরায়েল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ বলেছে, এই হত্যাকাণ্ড ইরানের বিপ্লবী গার্ডের জন্য আরও একটি বড় ধাক্কা। সকালে তিনি নিহত হন জানিয়ে তাকে হত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক আল্টিমেটাম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সবশেষ হুমকিতে ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট দপ্তরের জবাব, যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ খুলে দেবে তারা, আর ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, উত্তেজনা না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে বসা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমস্যার সমাধানের প্রধান উপায় যুদ্ধবিরতিতে পৌঁছানো। হুমকি ধামকির জন্য নিজ দেশেই সমালোচনার মুখে ট্রাম্প। ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো কথা বলছেন। Leaders within the AI industry have called for a pause. ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি 6তলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায় ও ধসে পড়ে। ইরানের 12টি শহরে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 13 জন। তাদের মধ্যে 6 জনই শিশু। তাদের বয়স 10 বছরের নিচে। তেহরানে গ্যাস স্টেশনে হামলার পর কিছু এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ইরানের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধাদের শায়েস্তায় লেবানন জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। রোববার ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে অন্তত 14 জন নিহত হয়েছেন। মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চালাচ্ছে আঞ্চলিক মধ্যস্থতাকারী কয়েকটি দেশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। বগুড়ার মোমো ইন হোটেল অ্যান্ড রিসর্টে বসছে সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম আয়োজন 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবছর আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য নবীন প্রবীণ সঙ্গীত শিল্পী ও কলাকুশলী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রোকসানা আমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে এবং কি থাকছে এবারে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসরে? ধন্যবাদ বুশরা। আপনি জানেন যে দেশের শিল্পী ও ব্যান্ড মিউজিককে উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে যাচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025। এবার আমাদের 20তম আসরের এবার সঙ্গে আছেন পৃষ্ঠপোষক হিসেবে TMSS। একটু যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে আমাদের পেছনে মঞ্চসজ্জার কাজ চলছে ইতিমধ্যে। আগামীকাল যেহেতু সন্ধ্যা 7টায় এই আয়োজনটি শুরু হবে, বসবে এই আসরটি, জমজমাট এই আসরটি বসবে এবং ইতিমধ্যে অনেক শিল্পী কলাকুশলী তারা ইতিমধ্যে চলে এসেছেন আমন্ত্রিত, এবং যারা 18টি ক্যাটাগরিতে এখানে পুরস্কার দেয়া হবে এবং এই 18টি ক্যাটাগরি ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত করা হবে কিংবদন্তি শিল্পী কনক চাপা এবার, এবং বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে কাঙালিনী সুফিয়া। তো এখানে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখছেন যে যারা আমন্ত্রিত অতিথি তারা ইতিমধ্যে আছেন এখানে, এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে পারফরমেন্সের রিহার্সেলও কিছু শুরু হয়ে যাবে। তো আমরা যদি একটু কথা বলতে চাই, আমাদের এখানে সেরা কণ্ঠের শিল্পীরাও যারা আগামীকাল তারা অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এখানে আছে কোনাল আছে, এখানে ঝিলিক আছে, এখানে বরেণ্য শিল্পী খুরশিদ আলম আছে। তো একটু যদি জানতে চাই, প্রথমে আপনার কাছে যাই, আপনি যদি একটু আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন। প্রথমে আপনার কাছে জানতে চাই যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আপনি এর আগেও বহুবার এসেছেন। শুদ্ধ বাংলায় বলি যে বগুড়ার ভাষায় বলবো না কি বলেন না? আমরা খুব খুশি হয়েছি, বুঝছেন। ঘটনা হলো যে বগুড়াতে এটা অনুষ্ঠান হচ্ছে, আগামীকালকে আল্লাহ যদি বাঁচা একটা অনুষ্ঠান হবে, পুরস্কার দেওয়া হবে। তো এটা আয়োজন করার জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ দেওয়াছি। সেই সঙ্গে আমাদের TMSSও অনেক ধন্যবাদ
এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে, তার জন্য সাগর শাইখ সিরাজ সহ তাদের যত পরিচালক আছে তাদেরকে, আর যারা পুরস্কারে ভূষিত হচ্ছেন তাদেরকে অন্তঃস্থল থেকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যারা পাচ্ছেন না তারা আশা করি মনক্ষুণ্ণ হবে না, আগামীতে ইনশাল্লাহ পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই প্রজন্মের সেরা কণ্ঠের শিল্পী এবং এই প্রজন্মের শিল্পীদের কাছে যেতে চাই। আমাদের পাশাপাশি কোনাল আছেন আমাদের সাথে। কোনাল তো অনেক দিন যাওয়া এবং সেরা কণ্ঠের পরে প্রতিটা আয়োজনে আমরা আসলে সেরা কণ্ঠের শিল্পীদেরকে পাই। বগুড়ার আচ্ছা, এখন যদি বলি যে এই যে আয়োজনটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবং শিল্পীদের জন্য, বিশেষ করে আমাদের যারা স্বাধীন শিল্পীরা কাজ করেন এবং আমাদের যারা ব্যান্ড মিউজিক মেম্বাররা আছেন তাদের জন্য আসলে তাদেরকে উৎসাহিত বলি আর তাদেরকে যেটাই বলি তার জন্য আসলে অনেক এটি একটা বড় একটি বিষয়। মানে এটি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি আসলে কিভাবে দেখছেন? ভালো লাগছে। এদিকে ঘুরে যাই না আমরা, স্টেজটা বিউটিফুল স্টেজ। আসলে অ্যাওয়ার্ড তো যে কোনো শিল্পীকেই অনেক অনুপ্রেরণা দেয়। এটা নমিনেশনে আসাটাই অনেক বড় অনুপ্রেরণা। সেটা অ্যাওয়ার্ড পেলো কি পেলো না, পেলাম কি পেলাম না, ওইটা পরে, ওইটা অফকোর্স বাড়তি মাত্রা একটা যোগ করে। বাট চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বাংলাদেশের একমাত্র মিউজিক অ্যাওয়ার্ড, শুধু বাংলাদেশ না, সাউথ ইস্ট এশিয়ার অন্যতম বড় একটা মিউজিক অ্যাওয়ার্ড এবং শুধুমাত্র সঙ্গীতকে ঘিরে। তো একজন সঙ্গীত শিল্পী হিসেবে তো এটা আমাদের জন্য খুব আনন্দের। আই এম সো লাকি। আমি তো কুয়েত থেকে এটা দেখতাম, তারপর দেশে আসার পর আমি যখন সেরা কণ্ঠ বিজয়ী হলাম, এরপর আমি নিজে এখানে অংশগ্রহণ করেছি, গান গেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই ভালো লাগাটা অন্যরকম। আসসালামু আলাইকুম। প্লিজ প্লিজ। আচ্ছা, আমরা সরাসরি আয়োজনে আমরা ছিলাম, তো আমার মনে হয় যে আমাদের একটু সময় স্বল্পতাও আছে। আমরা এখন করি, আমরা পরবর্তীতে আমাদের অনেক সরাসরি আয়োজন থাকবে। প্রতিটি সংবাদেই আমরা চেষ্টা করব যে সর্বশেষ আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। বুশরা, ধন্যবাদ রোকসানা আপনাকে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জমজমাট সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। সঙ্গীতের সকল শাখার শিল্পীদের এক মঞ্চে দাঁড় করাতে বরাবরের মতোই এমন আয়োজন বলছেন কর্তৃপক্ষ। বগুড়া থেকে আলী আসগর ও হাবিবুর রহমানের তথ্যে মিথিলা নাজরিনের রিপোর্ট। এরই মাঝে বগুড়ার 5 তারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমইনে উপস্থিত হতে শুরু করেছেন সঙ্গীত, বিনোদন সহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের একটি বড় অংশ। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 আয়োজনেই এমন মিলন মেলা। সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর এই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করতে জমে উঠেছে শেষ মুহূর্তে প্রস্তুতি। মঞ্চ প্রস্তুত, সাজসজ্জা সহ সব মিলিয়ে সরগরম অনুষ্ঠানস্থল। আয়োজনকে সফল করার পাশাপাশি চ্যানেল আইয়ের সাথে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যাশার কথা জানান মমইন কর্তৃপক্ষ। বগুড়াবাসী বা উত্তরাঞ্চলের মানুষ অত্যন্ত এক্সাইটেড যে এই ধরনের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমাদের উত্তরাঞ্চলে হতে যাচ্ছে, বিশেষ করে আমাদের মমইনে হতে যাচ্ছে। চ্যানেল আইয়ের সঙ্গে আমাদের যে এই সম্পর্কটা তৈরি হলো, আমি মনে করি যে এটা আমাদের একটা সেতুবন্ধন তৈরি হয়েছে। ভবিষ্যতে আমরা সকল প্রোগ্রাম এখানে দেখতে পারবো এবং আমাদের বিভিন্ন অ্যাড আপনারা তুলে ধরবেন। TMSS কি আসলে অনেকেই কিন্তু সেভাবে জানে না। মমইনটাও এই যে এখন যে অনেক গুণী শিল্পী আমাদের এখানে আসবে, তারা কিন্তু সেইভাবে হয়তো মমইনটাকে দেখেনি, কিন্তু এবার দেখতে পারবে। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় এমন আয়োজনে গর্বিত বগুড়াবাসী। এত বড় প্রোগ্রাম এই প্রথম বগুড়াতে হচ্ছে। বগুড়াবাসী সত্যি এই কর্মসূচি নিয়ে বা আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে খুবই আনন্দিত। এই ধরনের একটা প্রোগ্রাম আমরা বগুড়াতে কখনোই পাইনি, এবার আমরা পেয়ে খুবই আনন্দিত। আমি খুব গর্বিত অনুভব করছি এই জন্য যে আমার এই জেলায় উত্তরবঙ্গে আমাদের একটা এত সুন্দর আয়োজন করেছে, সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। 20তম এই আসরে লোকসঙ্গীত, আধুনিক গান সহ সঙ্গীত অঙ্গনের 18টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, বগুড়া। প্রযুক্তির দ্রুত গতিতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন। নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইস একদিকে জীবনকে যেমন সহজ করছে, তেমনি এর বর্জ্য ডেকে আনছে মহাবিপদ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর ঝুঁকি।
আলাদা ময়লার ভাগাড়ের পাশাপাশি ঢাকার 2 সিটি কর্পোরেশনকে যুক্ত করে ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহের প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দেখা দিতে পারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় সংকট। আব্দুল করিমের ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। প্রযুক্তির এই যুগে প্রতিদিনের জীবন ইলেকট্রনিক পণ্য ছাড়া কল্পনা করা কঠিন। এই পণ্যগুলো যখন পুরনো বা নষ্ট হয়ে যায় তখন সেগুলো পরিণত হয় ইলেকট্রনিক বর্জ্যে, যাতে মিশে থাকে সীসা, পারদ, ক্যাডমিয়াম, লিথিয়াম সহ নানা বিষাক্ত ধাতু। বিষাক্ত এসব উপাদান মাটি, পানি ও বায়ুর সঙ্গে মিশে পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এক পর্যায়ে খাদ্যচক্রের মাধ্যমে তা প্রবেশ করছে মানুষের শরীরে। যেটাকে রিসেট করা যায় আর কি, সম্ভব হয় এটাকে রিকন্ডিশন ভাবে মনে করেন যে আমরা এটা সেটিং দেই, থেকে আমরা টেন্ডার করি, ওইখান থেকে আমরা কালেকশন করে এটা বিক্রি করি। এটা আমি পরিবেশের ক্ষতি তেমন একটা আমার চোখে পড়তেছে না, কারণ এটা যদি কোনোটা কাজে না লাগতো তাইলে হয়তো পরিবেশের কোথাও না কোথাও স্তূপ করতো। এখানে অকাজও কিছু নেই, সবই হলো ভাঙ্গারিতে চলে যায়, এগুলি আবার বড় লটে হিসাবে চলে যায় বাইরে দেশে। সম্প্রতি গবেষণায় দেখা যায় দেশে বছরে প্রায় 13.3 মিলিয়ন কেজি ইলেকট্রনিক বর্জ্য উৎপাদিত হলেও এর মাত্র 3% প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় আসে। উদ্বেগজনকভাবে বছরে প্রায় 30% হারে বাড়ছে এই বর্জ্যের পরিমাণ। সমন্বিত উদ্যোগ এবং আইনের কঠোর প্রয়োগেই এর থেকে পরিত্রাণ অনেকটাই সম্ভব। প্লাস্টিক জাতীয় প্লাস ইলেকট্রনিক সেগুলোকে আমরা যদি আলাদা করে নিতে পারি, সেগুলো কোনো না কোনো ফর্মের ইউজের একটা সুযোগ থাকতো। সেটাই আমাদের দেশে হচ্ছে না। আমাদের সকল বর্জ্যগুলো এক জায়গায় ডাম্পিং স্টেশন করে আমরা সেখানে ফেলে দিচ্ছি। যে জায়গাগুলোতে ডাম্প করা হচ্ছে সেই জায়গাগুলোতে পানির মাধ্যমে এর অনেক কিছু যেগুলো দ্রবীভূত হয় পানির সাথে, এটি কিন্তু পানির মাধ্যমে এবং বাতাসের মাধ্যমে, মাটির মাধ্যমে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যারা এইগুলো নিয়ে কাজ করে বা এইগুলো হ্যান্ডেল করে, তাহলে কিন্তু এটি বড় ধরনের একটি স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আধুনিক রিসাইক্লিং ব্যবস্থা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা এবং জনসচেতনতার মাধ্যমে প্রয়োজন টেকসই সমাধান। সিটি কর্পোরেশনকে একসাথে করে আমরা যদি চিন্তা করি যে এখানে রিসাইক্লিং প্ল্যান্ট করে, তাহলে এই সেক্টরটা ডেফিনেটলি ডেভেলপ করবে। যে মিডিয়াগুলো আছে, যে হয়তো টেলিভিশনে আমরা যদি একটু কোনো নিউজ প্রচার করি, যে বা যদি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের মতন করি যে হ্যাঁ সপ্তাহের অমুক দিনে আপনার নিকটস্থ সিটি কর্পোরেশনে গিয়ে আপনি এটা আপনার পুরনো ফোনটা ওখানে দিয়ে আসুন, একটা কালেকশন পয়েন্ট থাকতে হবে। মানে আমাদেরকেও তো জানতে হবে, তো সেই জায়গাটাই তো সরকার সবচেয়ে বেশি কাজ করতে পারে। মূলত আসলে দরকার রিসাইক্লিং করলে কিন্তু এর যে ক্ষতিকর প্রভাব সেটা একটা কমে আসার একটা পসিবিলিটি আছে। আরেকটা যেটা হলো যে আমরা যেন ইলেকট্রনিক্স বর্জ্য যেখানে সেখানে না ফেলে দেই। এটা কোনোভাবেই কিন্তু যেখানে সেখানে ফেলা উচিত নয়, এটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে যাতে এটাকে কালেক্ট করা হয় ওইভাবে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বাংলাদেশে বিশেষ করে আমাদেরকে তো খুব জোর দিতে হবে। যে কোনো জিনিসই খুব যদি শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে হয় অথবা এটাকে রুখতে হয়, সেখানে কিন্তু সরকারের একটা বিশাল ভূমিকা আছে। এবং সরকার যদি এগিয়ে না আসে, শুধু জনগণ শক্ত করে ফেলবে না, কারণ জনগণকে কিন্তু গাইড করতে হবে সরকারকেই। ই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 প্রণয়ন হলেও অধিকাংশ ই বর্জ্যই অনিয়ন্ত্রিতভাবে ভাগাড়ে ফেলা বা পুড়িয়ে ফেলা হচ্ছে, যা পরিবেশ দূষণকে আরো বাড়িয়ে দিচ্ছে। দ্রুত কার্যকরী উদ্যোগ না নিলে এই খাতটির অর্থনৈতিক সুযোগের বদলে বোঝা হয়ে দাঁড়াবে মানুষের, বলছেন সংশ্লিষ্টরা। পুরান ঢাকা থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসর বসছে বগুড়ার মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টে। চলে যাচ্ছি রোকসানার কাছে। রোকসানা, আমাদের গুণী সঙ্গীত শিল্পীদের কথা আরেকটু শুনতে চাই। যেমনটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে অনেক সঙ্গীত শিল্পী, বাংলাদেশের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী এসছেন এবং আমাদের ইতিমধ্যে আমাদের এখানে একটু দেখাতে চাই যে ইতিমধ্যে আমাদের ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার তিনি এসছেন। তারা কিছুক্ষণ আগে তারা এখানে পৌঁছেছেন। আর এখানে আছেন আরেক কিংবদন্তিতুল্য শিল্পী রফিকুল আলম। আমরা যদি একটু কথা শুনতে চাই আপনার যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে, আমরা যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো অনেকবার এসছেন এবং আপনি এই আয়োজনটা নিয়ে একটু জানতে চাই যে কেমন এই আয়োজনগুলো এবং সঙ্গীত শিল্পীদের জন্য আসলে কতখানি এই আয়োজনটা কতখানি তাদের জন্য
এই আয়োজন তো একটা মহা আয়োজন, চিরকাল হয়ে আছে। আমি চিরকাল কথাটা এই জন্যই ব্যবহার করলাম, আমরা যখন থেকে মিউজিক ক্যারিয়ার শুরু করেছি তার এবং চ্যানেলের জন্ম উৎপত্তির পর যে এই সঙ্গীতকে নিয়ে এই যে আনন্দযজ্ঞটা হয়, এটা তো শুধু আনন্দ মেলার মতো নয়, এটার পেছনে একটা সৃজনশীলতা আছে, এটার পেছনে একটা প্রেরণার উৎস আছে। এই জিনিসগুলো চ্যানেল আই যেগুলো করে সেটা আমাদের দেশের সংস্কৃতি থেকে শুরু করে সঙ্গীত এবং কি বলবো, আমাদের নতুন প্রজন্মের কাছে যখন আমরা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি তখন এই মঞ্চগুলো সাংঘাতিকভাবে কার্যকরী হয়। এটা প্রচণ্ড সঙ্গীত শিল্পী হিসেবে প্রচণ্ড আমি তৃপ্তি পাই এইটাই। এবং এটা একটা বিরাট আয়োজন, শুধু আয়োজন নয়, এটার আফটার এফেক্টটা অনেক জাতীয় পর্যায়ে চলে যায়। ধন্যবাদ। আমরা যদি একটু যেতে চাই যে আমাদের ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যানকে আমরা সাথে পেয়েছি, জনাব আব্দুর রশিদ মজুমদার। স্যার, আপনাকে আমাদের সরাসরি আয়োজনে স্বাগতম। একটু জানতে চাই যে আপনারা তো কিছুক্ষণ আগেই পৌঁছালেন এই মোমো ইন, সবটা মিলে পরিবেশটা কেমন লাগছে? এবং আপনারা তো সঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা, বিশেষ করে সঙ্গীতের যারা এবং ব্যান্ড সঙ্গীতের যারা পৃষ্ঠপোষকতা যারা দেয়, এটি অন্যতম বড় একটি আয়োজন এশিয়া মহাদেশে। অবশ্যই অবশ্যই। তো জানতে চাই যে আসলে আপনার এই মুহূর্তের অনুভূতিটা কি? না, এখানে আসার পরে এইখানে যে এত সুন্দর করে আর অ্যারেঞ্জমেন্ট করা যায় আমি চিন্তাও করতে পারি না। হিউজ ব্যাপার, এটা অনেক বড় একটা জায়গা এবং সুন্দর হয়েছে এখানে। এবং চ্যানেলে তো প্রতি বছরই এই অনুষ্ঠান করে আসছে গত অনেক বছর ধরে। এবং আমার মনে হয় এই পুরো পৃথিবীব্যাপী এই যুদ্ধের দাবাননের মধ্যে এইটা একটা শান্তির একটা জায়গা হবে। এই ইয়েতেই যদি আমরা ছড়ে দিতে পারি সবার মাঝে যে শান্তি চাই, যুদ্ধ চাই না, এইটুকু আমার সঙ্গীত আমাদের হৃদয়ে থাকবে সবসময়। আমরা সঙ্গীতকে সবসময় আসলে বাংলার ভাটি অঞ্চল বলি বা নদী বিধৌত বলি, সঙ্গীতটা আসলে আমাদের সঙ্গে থাকে। তার জন্য আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই যে সঙ্গীতকে ঘিরে এত বড় একটি আয়োজন, যেটি এশিয়ার মধ্যে আসলে অন্যতম বৃহৎ আয়োজন এবং দীর্ঘ আয়োজন, যেটি অনেকগুলো 18টি ক্যাটাগরিতে দেয়া হয়, তো কেমন আসলে এই যে চ্যানেল এই কাজটি করছে, এই বিষয়টিকে তাদেরকে কিভাবে আপনি সাধুবাদ দিতে চান? আসলে এটা বলার কিছুই অবকাশ রাখে না যে এত সুন্দর প্রোগ্রাম তারা করছে। এবং আমার মনে হয় এশিয়াতে এরকম বড় প্রোগ্রাম খুব কমই হয়। আমি জানি না কটা দেশে হয়, কিন্তু এটা একটা বৃহত্তর অনুষ্ঠান আমরা বলবো। আর একটা জিনিস, এইটার একটা বড় আর একটা আমাদের জন্য একটা বেশি বড় দিক হচ্ছে আমরা এখানে এসে সবার অনেক মানুষের সাথে আমরা কথাবার্তা হচ্ছে, মিলেমিশে থাকতে পারছি, যেটা অনেক দিন পর এখন সবাই তো যার যার ক্ষেত্রে বিজি থাকে। তো এই একটা অবসরে আমরা সবাই একসাথে হই, এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু বাকিদের একটু দেখাতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেল আই এখানে আমাদের চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক আছেন। আপনি যদি একটু এদিকে আসেন, আমরা তাহলে একটু জানতে চাই যে এবারের ভিন্নতা, আপনি প্রকল্প পরিচালক হিসেবে এবারের ভিন্নতা কিভাবে আনছেন? ধন্যবাদ। চ্যানেলাই মতো যারা দেখছেন, টিম এসের চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড আগামীকাল সন্ধ্যা 6টার পর থেকেই শুরু হবে এই হোটেল মোমো ইন বগুড়ার এই পার্কে। এবং এখানে আপনারা সবাই অবগত আছেন যে বরেণ্য শিল্পী কনক চাপা এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙালিনী সুপ্রিয়া। এছাড়া কালকে একটা বিশাল একটা চমক রয়েছে কালকে, এবং সেই চমকে থাকছে বাংলাদেশের তারুণ্যের সব শিল্পীরা এখানে অংশগ্রহণ করবে এবং চমৎকার পারফরমেন্স। এবং আমরা ফরিদুল সাগর এবং শাইস্তাজের নেতৃত্বে, আমাদের যে পরিচালক মণ্ডলী তাদের নেতৃত্বে আমরা টিএমএসএসের এই অঙ্গনে আমরা এই অনুষ্ঠানটি করছি। টিএমএসএসের যে নির্বাহী পরিচালক হোসনে আরা ম্যাডাম, তাকে আমরা তার কাছে আমরা কৃতজ্ঞ। এবং হোটেল মোমিনের জেনারেল ম্যানেজার জোসেফ লিটন গোমেসকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আগামীকাল সন্ধ্যা 6টায় আপনারা উপভোগ করবেন টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি আপনার মাধ্যমে বুশরা একটু দেখাতে চাই যে আমাদের এখানে চ্যানেল আই সেরা কণ্ঠের এক ঝাঁক শিল্পীরা রয়েছেন। এখানে আছেন ঝিলিক, এখানে আছে লুইপা, অনন্যা, আর আমরা তো কোনাল আমাদের ঘরের মানুষ, পেছনে তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন। এদের মধ্য দিয়ে আমরা দেখাতে চাই এখানে হচ্ছে বগুড়া কোয়ারও আছে, এখানে শিল্পীরা আছেন তারা।
তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই আজকের আয়োজন ছিল, এবং পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও কিছু আপডেট দিতে পারবো। রোকসানা, পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব আমরা। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে চলছে কথার লড়াই। রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির সভায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন তাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ৪ মের পর রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গঠন হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন ধরনের রোবটিক হাত তৈরি করেছেন। কৃত্রিম হাতটি মাত্র একটি মাংসপেশির সেন্সর ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে। ডক্টর এরিক গুজম্যানের নেতৃত্বে তৈরি বায়োটেক হাত নিয়ে বলা হয়েছে আংশিক অঙ্গহীনতা বা জন্মগত সমস্যায় ভোগা মানুষের জন্য এই হাত বেশ সহায়ক হবে। ব্যবহারকারীরা জানিয়েছেন ডিভাইসটি আগের তুলনায় অনেক উন্নত এবং সহজে মানিয়ে নেওয়া যায়। ভবিষ্যতে এতে ভয়েস কমান্ড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গবেষকদের মতে এটি প্রযুক্তি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ করে তুলবে। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে প্রথমবারের মতো ইনবিল্ট এআই সুবিধা সম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর RF59 নিয়ে এলো স্যামসাং। এআই এনার্জি মোড ও স্মার্ট থিংস কানেক্টিভিটি সহ আধুনিক সুবিধাযুক্ত এই ফ্রিজ স্মার্ট ও স্টাইলিশ হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। গুলশান 2 এর র্যাংস ই-মার্ট শোরুমে পণ্য উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, আধুনিক সুবিধা এবং এআই এনার্জি মোড বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রেস্টের সাথে চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও কোচিং স্টাফ সহ প্রত্যেককে 1 লাখ টাকা করে পুরস্কার দিয়ে জানানো হয়েছে সম্মাননা। সেই সাথে প্রত্যেক ফুটবলারকে দেয়া হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন ক্রীড়া কার্ড। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 19 উন্নয়ন প্রকল্পের যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন। নির্বাচনী প্রতিশ্রুতিকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন হবে মন্তব্য। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর জন্য ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা দায়ী বলে সংসদে অভিযোগ। শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। বুধবার ভোরের মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানকে সম্পূর্ণ ধ্বংসে ট্রাম্পের হুমকি। আরও বিধ্বংসী পাল্টা হামলায় ইরানের হুঁশিয়ারি। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য প্রস্তুত বগুড়ার মমো ইন। সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আয়োজনের 20তম আসরের অপেক্ষা। এবং ইলেকট্রনিক বর্জ্যের বিষাক্ত ধাতু মাটি, পানি, বায়ুর সঙ্গে মিশে বাড়াচ্ছে দূষণ। কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।